বল একটা বাকি, রান করতে হবে 4টা, তাই না? কিন্তু ম্যাক্স ওই এক বলেই যে অনেকে মনে করে যে 4 রান করে মনে করে তারা দাবিদার, কিন্তু বিএনপি ধরেন বাকি 200 রান করতে হবে, 186 রান বিএনপি করে রেখেছিল, বাকি এখন সবাই মিলে করেছে। তো এই জন্য এটা আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, সবাই মিলে এটার অংশীদার, এটা কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি না। ওরা প্রথমে জামাতে ইসলাম কিছু কথা বলে একটা ধূম্রজাল তৈরি করেছিল, সেটা আসলে এই নিয়ে কথা বলতে গেলে অনেক ডিসক্রিপশন লাগবে, এটা আমি বলতে চাই না। আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে জুলাই সনদের ব্যাপারে বিএনপি কখনো কোনো সত্যের বাইরে বিএনপি যাবে না, এটা বিএনপি এটা প্রশ্ন ওঠে না। আসরের সময় যাতে এইসব খাওয়া দাওয়া ঝামেলা টামেলা এগুলি কিছু করবেন না, কারণ আমি সময় দিতে পারবো না। আমি আসলে তার নিজেকে এখন খুব ধন্য মনে করছি এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই বন্ধের দিনে একদম শর্ট নোটিসে যে আপনারা এসে যে আপনাদের সাথে পরিচিত হতে পারলাম এবং আপনারা আপনাদের সময় দিলেন, এই জন্য শুকর আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে ধন্যবাদ। আসলে নিউ ইয়র্ক শহরে আমি লাস্ট এসেছিলাম 2000-এ। আমি পড়াশোনা করতাম ইউনিভার্সিটি অফ হিউস্টন ক্লিয়ার লেকে, তো হিউস্টনে ছিলাম জাস্ট 2 বছর। পড়াশোনা শেষ করে দ্রুত চলে গিয়েছিলাম, যদিও আমি একটু সময় বেশি নিব, কারণ কিছু কথা বলা দরকার। আমিও ওদিকে তো আসছিলাম। আমি যখন আমি আসি তখন আমার বাবা কিন্তু জেলে। আমার বাবা নুর ইসলাম মজুর সাহেব, উনি অবাদুর রহমান সাহেব, শাহ মজিব হোসেন সাহেব, তাদেরকে অন্যায়ভাবে জেল হত্যা মামলায় তাদেরকে আটক করে রেখেছিল। তো আমি কোনো মতে আসতে যাচ্ছিলাম না। তা আমার বাবা বললো যে না, তোমাকে যেতেই হবে, পড়াশোনা আগে। আর এইসব জেল জুলুম অত্যাচার আমরা ক্লাস 6-7 থাকতেই, ভাষা আন্দোলন যখন শুরু হয়েছে তখনও জেল খেটেছি, কিন্তু আমি তার মন চাচ্ছিল না। তো আসলাম, এসে যে চেষ্টা করেছি যত দ্রুত পড়াশোনা শেষ করা যায়, তো এই জন্যই ব্যস্ত ছিলাম। তো পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশনের পরে এখানে অনেক আত্মীয় স্বজন আছেন, ওনারা বললো যে সবাই আমেরিকায় এসে মাসকে মাস থেকে যায়, বছর থেকে যায়, তুমি চলে যাচ্ছ। আমার চলে যেতে হবে, কারণ আমার অনেক দায়িত্ব, বাবা পাঠিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব। যদিও বাবার ইচ্ছা ছিল যে আমি মাস্টার শেষ করে আবার জেডি করব, আপনারা জানেন যেটা, দেখলাম যে না, এটা আরও 3 বছর লাগবে। তা আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমরা দুজনেই ছিলাম এখানে। তো এই জন্য এখানে আসলাম 26 বছর পরে। স্বাভাবিক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা সবাই ব্যস্ত হয়ে পড়ছে দেখা করার জন্য, এই জন্য আমিও একটু জাস্ট ব্যস্ত বেশি। তো বারবার বলতেছিল ভাইরা যে হ্যাঁ ভাবি, ওইটা বড় কথা না, কথা হলো যে একটা ফ্যামিলি তো স্বাভাবিক একটু গ্যাদারিং সবাই চায় একটু, এই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আপনাদের সবাইকে অনেক কথা বলতে চেয়েছিলেন, বলার সুযোগ পান নেই, সরি। আসলে এসে কি আপনি যেটা সত্যি করে বলতে চাই যে হ্যাঁ অবশ্যই আপনাদের অনেক আবেগের কথা থাকবে, আপনারা বলবেন, বাট আমি অ্যাট দ্য সেম টাইম মনে করি কি যে আসলে আগে থেকে বলে এসে একটা প্রোগ্রাম করা, এত কিছু করা আসলে তো এখন আর সে প্রয়োজন নাই। এখন তো ধরেন আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতায়, তারপর এখন হলো আপনার সবকিছু আপনারা যে কোনো সময় আমাদেরকে আপনারা ইমেলে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, রিচ করতে পারেন, আপনাদের মতামত এনি টাইম আপনারা আমাদেরকে দিলে আমরা সাথে সাথে কাজ করতে পারবো। কারণ এখানে এসে তো কোনো আন্দোলনের প্রস্তুতি নেওয়ার সময় নাই, করার এখন সেই সুযোগ নাইও না, আমরা প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে স্মরণ করি, সেই 17 বছরে আপনারা অনেকে যারা এখানে আছেন মামলা মোকদ্দমা ভয় না পেয়ে আপনারা অনেক আন্দোলন করেছেন এবং অনেক কথা যেগুলি আমরা ঢাকা বসে বলতে পারি নাই, এই লন্ডনে মালেক ভাইরা, কয়সার ভাইরা যারা ছিলেন, এখানে শুনলাম সম্রাট ভাই এবং অন্যান্য যারা আপনারা আছেন, আপনারা সে ব্যাপারে সিরিয়াস ছিলেন, যেগুলি আমরা মিডিয়াতে দেখেছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য সংগ্রামী অভিবাদন। সেই সময়টা আসলে সেটা অন্য একটা যুগ, একটা বর্বরতার যুগ ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়। আমার উপর হামলা হয়েছিল, লাকিলি আমি সেফ। আমি পিরোজপুরে গিয়েছিলাম 2023 সালে, আমাদের দলীয় জাতীয় প্রোগ্রাম ছিল, রোজার মাস। সেই সময় তখন রেজাউল করিম সাহেব ছিলেন, উনি ওনার গুন্ডা পান্ডা নিয়ে অ্যাটাক করেছিল, মামলা হয়েছে। মামলা করব আমি ওই স্থানে যে মামলা করতে পারি নাই, উল্টা আমাকে 1 নম্বর আসামি করে মামলা করছে। এই সেই দিন ছিল আওয়ামী লীগের সময়।
মানে তো এইসব বলতে গেলে তো বছরও শেষ হয়ে যাবে যে অত্যাচার জুলুম তারা করেছে। তো আজকে সেই কথা বলতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, যেটা একটু আগে এক ভাই বলল, সে অবশ্যই জুলাইয়ের বিপ্লব অবশ্যই ছাত্র জনতার অবশ্যই এটা অংশীদার। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দল বিগত 17 বছর ধরে প্রতিটি আন্দোলনে ছিল, এবং আমাদের একটা কথা প্রায় বলি যে আমাদের দেখা গেল যে বল একটা বাকি, রান করতে হবে 4টা, তাই না? কিন্তু ওই এক বলেই যে অনেকে মনে করে যে 4 রান করে মনে করে তারা দাবিদার, কিন্তু বিএনপি ধরেন বাকি 200 রান করতে হবে, 186 রান বিএনপি করে রেখেছিল, বাকি এখন সবাই মিলে করেছে। তো এই জন্য এটা আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, সবাই মিলে এটার অংশীদার, এটা কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি না। এটা হলো যুগের দাবি ছিল, জনগণের দাবি ছিল, কিন্তু এর মূল নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে থেকে যেভাবে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন প্রতিটি আন্দোলনে, এখানে ওনার অবশ্যই অগ্রণী ভূমিকা ছিল। আর জুলাই সনদ নিয়ে একটি যে দুটা কথা বলবো, এই গণভোট নিয়ে আলাপ করার আসলে এখন সময় না। আমি শুধু এইটাই বলবো যে এটা আপনাদের বুঝতে হবে, সংসদ শুরু হলো, তারপরে আমাদের বাজেট অধিবেশন ছিল, তো জুলাই সনদের ব্যাপারে স্পষ্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট প্রতিটি শব্দ অক্ষর অক্ষরে পালন করা হবে। ওরা প্রথমে জামাতে ইসলাম কিছু কথা বলে একটা ধূম্রজাল তৈরি করেছিল, সেটা আসলে এই নিয়ে কথা বলতে গেলে অনেক ডিসক্রিপশন লাগবে, এটা আমি বলতে চাই না। আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে জুলাই সনদের ব্যাপারে বিএনপি কখনো কোনো শর্তের বাইরে বিএনপি যাবে না, এটা বিএনপির এটা প্রশ্নই ওঠে না। এবং জুলাই সনদের সবচেয়ে বড় জিনিস হলো যে জুলাই সনদে যারা এখানে সই করেছিলেন সবার আগে কি করেছে সেটা আমাদের জানতে হবে, আর নোট অফ ডিসেন্টটা কিভাবে আসলো সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো এটা হচ্ছে বড় কথা হলো যে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা এমন সময় ক্ষমতা পেয়েছি যে সময় বাংলাদেশের প্রতিটি ব্যাংক খুবই খারাপ অবস্থায়, এর মধ্যে একটা বিশাল বাজেট এটা দরকার ছিল, এটাকে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলি যারা 40 থেকে 50% এগিয়ে গিয়েছে, তাই না? এটা অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু এগুলি তো এখন কন্টিনিউশন না করলে আর বিশাল টোটাল লস, একটা তো লস আছে, একেবারে টোটাল লস বলে, এগুলি 50% টাকা খরচ হয়ে গেছে। তো যার ফলে যেমন আমরা যখন ক্যাবিনেট মিটিং করি তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতে এইসব প্রজেক্ট আমরা চাই না, এইসব প্রজেক্টে তো আমার রেজাল্ট আসবে না, কিন্তু তখন সবাই তাকে বুঝিয়েছে যে অ্যাটলিস্ট কিছু প্রজেক্টে 50 to 60% টাকা খরচ হয়ে গেছে, এখন বাকিটা তো শেষ করতে হবে, বাকিটা যাতে দুর্নীতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো, আপনি একটা অনুমতি দেন। তো যার ফলে অনেকে অনেক কথাই বলে যে বাজেট অনেক বড় হয়েছে, উচ্চবিলাসী হয়েছে, কিন্তু আপনারা নিজেই দেখেছেন যে অন্য সময় আমরা ছোটবেলাও আমি দেখেছি যে বাজেট হওয়ার আগে অনেক কিছু কিনে রাখতো, স্টক করতো, সিগারেট টিকেট থেকে শুরু করে গাড়ি পর্যন্ত স্টক করে রাখতো, যে দাম বাড়বে মানে ভোগ্যপণ্য। এবার কিন্তু সেরকম কিছু ছিল না, এবার বাজেটটা একদম সত্যিকার জনবান্ধব বাজেট হয়েছে, এবং এই বাজেটে যেটা আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা যদি সবাই ঠিকমতো যারা আমার দায়িত্বে আছে সরকারি দায়িত্বে, আমরা যদি ঠিকভাবে সবাইকে নিয়ে কাজ করি, শতভাগ না হলেও ম্যাক্সিমাম গত বছরের তুলনায় ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে। উন্নয়নমূলক বাজেটগুলি প্রতিবারই দেখা যায় যে একদম শেষ সময় তাড়াহুড়া করে বাজেটে টাকাগুলি ছাড়া হয়, তখন কাজ ঠিকমতো সম্পন্ন হয় না। তো এটা গেল হলো অধিবেশন নিয়ে। আসলে আমি জাস্ট কয়েকটা জিনিস বলা দরকার। তো এখানে যেটা আপনি বলছেন, একজন বলেছিলেন যে আসলে প্রশ্ন উত্তরে জিনিসগুলি অনেকগুলি প্রশ্ন, ম্যাক্সিমামই আসলে মানে আমরা নিজেরাই বুঝি যে আসলে আমাদের যে নির্বাচনের আগে আমি যেটা দেখেছি গ্রামে গঞ্জে ঘুরে, এবং আমাদের বর্তমান যে অবস্থা যুব সমাজে, যেটা একটু আগে ভাই বলল মাদক ড্রাগ, আপনারা জানেন রিসেন্টলি গত 2 সপ্তাহ আগে আমরা ক্যাবিনেটে মিটিংয়ে একটা পাশ করেছি, পরে এটা সংসদে পাশ হলো আবার। এই ব্যাপারে গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি সিরিয়াস, এবং এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন যে ইনশাল্লাহ এটা কমবে, এবং কমানোর জন্য তো ওদেরকে কিছু ভালো কিছু দিতে হবে, সে ভালো কিছু দেওয়ার জন্যই আমাদের সরকার গঠনের পরবর্তীতে এই পর্যন্ত মানে আমরা 4বার বসেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই খেলাধুলা মাঠ নিয়ে।
খেলাধুলা মাঠটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। অনেক জমি জমা বিগত ফ্যাসিস্ট সরকার খেলার মাঠে পর্যন্ত কমার্শিয়াল বিল্ডিং এর জন্য প্লট দিয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন আমরা ইভেন আপনার জেনে খুশি হবেন প্রতিটা উপজেলায় একটা করে খেলাধুলা স্পোর্টস কমপ্লেক্স হবে, এবং তারা চাচ্ছে প্রতিটা ইউনিয়নে আমরা আমাদের যুবক এবং ক্রীড়ামন্ত্রী স্পষ্ট বলে দেওয়া হয়েছে প্রতিটি ইভেন্ট পারলে ইউনিয়নে 2 থেকে 3 বিঘা জায়গার খেলার মাঠ থাকবে, পাশ দিয়ে হাঁটার জায়গা থাকবে। কারণ গ্রামে গঞ্জে তো আমাদের মুরব্বীরা আত্মীয় স্বজন যাদের চায় দিয়ে সাইড ওয়াকওয়ে থাকবে, তারা হাঁটবেন, শরীর ঠিক রাখবেন, এরকম অনেক কিছু প্ল্যানই হাতে আছে। আর এখানে বরিশালের আছে ওভারঅল যে আগের সে সৌন্দর্য কিছু মানে এটা আর্টিফিশিয়াল সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। যেমন আপনার একটা কথা যেটা আমরা বলি যে দিন দিন আমাদের নগরায়ন হচ্ছে, হ্যাঁ সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় গ্রামে গঞ্জেও আজকাল, যে ছোট্ট একটা বাড়ি কিন্তু সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে সুন্দর বিল্ডিং হচ্ছে কিন্তু কোয়ালিটি অফ লাইফ সেটা ডেটোরেট করে গেছে, এটা অবনতি করেছে। তো সেই ক্ষেত্রেই আমরা চেষ্টা করছি যে আপনি জেনে খুশি হবেন প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান হচ্ছে, স্থানিক পরিকল্পনা, স্থানিক পরিকল্পনা, এটা বাংলায় এটা মানে পুরো একটা উপজেলায় কোথায় আপনার খেলার মাঠ হবে, কোথায় মসজিদ হবে, কোথায় আপনার পুকুর থাকতে পারবে, এবং কোন এলাকায় কৃষি জমি শুধু কৃষি জমির মধ্যে থাকবে, কেউ জমির মধ্যে আর অন্য করে কিছু করতে পারবে না। কারণ দেখা যায় যে আবাসিক এলাকার পাশে দেখবেন কদিন পর আপনার কেউ একটা রাইস মিল করে ফেলতেছে, দেখা যাচ্ছে পাশে বাড়ির পাশে কেউ আপনার পোল্ট্রি ফার্ম করে ফেলতেছে। তো এটাকে যদি একদম মানে সুন্দরভাবে অলরেডি গত মাসে পিরোজপুরে 3টি উপজেলার হয়ে গেছে, বাংলাদেশে প্রায় 64 উপজেলার মধ্যে 12টা উপজেলায় এটা কাজ শেষ হয়ে গেছে। আগামীতে আমাদের বাকি ধাপে ধাপে হবে, কারণ মাস্টার প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি আজকে কি করব আমরা চিন্তা করতে আগে 5 বছর, আমরা চিন্তা করতেছি একবার 100 বছর, যে ওখানে হাত দিতে পারবে না। এবং বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে রাস্তার জন্য দেখা যায় গ্রামে গেলে রাস্তা কোনো জায়গায় 10 ফিট, কোনো জায়গায় 8 ফিট। যে এইগুলিকে গুছিয়ে আনার জন্য দেয়ার শুড বি মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আমরা কাজে হাত দিয়েছি। তো যে সেইভাবে ইনশাআল্লাহ শুধু নট অনলি ঢাকা সিটি, চিটাগং সিটি, এক একটা উপজেলা যাতে একটা ক্লিন, সেফ এবং গ্রিনস যাতে আমরা একটা উপজেলা করতে পারি, সে নিয়ে আমরা আমাদের মন্ত্রণালয় কাজ করছে, যেটা সবচেয়ে বড় জিনিস। আমি এখন